আজকে আমরা তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় লেকচারে আমরা স্টার্ট করব রোধের উষ্ণতা গুণাঙ্ক থেকে। রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে সেটা কী দাঁড়াবে? তোমরা ক্লাস 11-এ তাপ চ্যাপ্টারে পড়েছিলে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক এগুলোর সংজ্ঞা তোমরা পড়েছিলে, অর্থাৎ এগুলোর সংজ্ঞা সম্বন্ধে তোমাদের ধারণা আছে। রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞাটা ঠিক একই রকম, সেরকমভাবে আমরা বলতে পারি। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হয় তাকে ওই পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। কি বললাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হয় তাকে ওই পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ আমরা যদি এখন ধরে নিই যে কোনো একটি পরিবাহীর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ R0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ RT, অর্থাৎ কোনো একটা পদার্থের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ R0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ যদি RT হয়, তাহলে আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক বলতে পারি আলফা ইকুয়াল টু RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি। এটা আমরা বলতে পারি, অর্থাৎ আলফা ইকুয়াল টু RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি, এটা আমরা বলতে পারি। তাহলে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই রোধের উষ্ণতা গুণাঙ্কের মান বিভিন্ন হয়। সেটা ডিপেন্ড করে যে পদার্থটা কীরকম উপাদান দিয়ে তৈরি। যেরকম করে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা পড়েছিলাম, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা পড়েছিলাম, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা পড়েছিলাম, ঠিক সেইভাবে করেই আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু RT মাইনাস R0, অর্থাৎ রোধের পরিবর্তন T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য রোধের যে পরিবর্তনটা হচ্ছে ডিভাইডেড বাই প্রাথমিক রোধ ইন্টু উষ্ণতা। তাহলে আমরা এখান থেকে রোধের উষ্ণতা গুণাঙ্কের আমরা মানটা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা রোধের উষ্ণতা গুণাঙ্কের একক নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি বলবো? রোধের উষ্ণতা গুণাঙ্ক অর্থাৎ আলফার একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স অথবা কেলভিন ইনভার্স। যেহেতু এটি দুটি রোধের অনুপাত, কারণ এখানেও রোধের পরিবর্তন এবং এখানেও রোধের পরিবর্তন, দুটি রোধের অনুপাত হচ্ছে, তার জন্য আলফার মানটা কী হবে? শুধুমাত্র উষ্ণতার যে মান, উষ্ণতার একক, সেই উষ্ণতার এককে এটা আসবে, অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স অথবা ডিগ্রি কেলভিন ইনভার্স। এটা আমরা এখান থেকে বলতে পারি। বুঝতে পারা গেল কী বললাম? যেমন যদি এখানে কোনো কোশ্চিন দেয় যে তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক, তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কী বোঝায়? তাহলে আমরা এখান থেকে কী অ্যান্সার দিব? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তামার পরিবাহীর রোধ যদি 1 ওহম হয়, তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের জন্য ওই পরিবাহীর রোধের পরিবর্তন হবে 0.00425 ওহম। এটা আমরা বলতে পারি। বুঝতে পারা গেল? তাহলে কী বললাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার অর্থাৎ R0, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার পরিবাহীর রোধ 1 ওহম হলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য ওই পরিবাহীর রোধের যে পরিবর্তন, অর্থাৎ এই RT মাইনাস R0 রোধের পরিবর্তনটা হবে 0.00425 ওহম। এটা আমরা বলতে পারি। যেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আলফা পজিটিভ হতে পারে, আবার আলফা নেগেটিভ হতে পারে। আলফার ভ্যালু পজিটিভ হতে পারে, আবার আলফার ভ্যালু নেগেটিভ হতে পারে। এবার আলফার ভ্যালু কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে সেটা দেখা যাক। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বেড়ে যায়। তার মানে যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে আলফার মানটা ধনাত্মক হয়। যেমন তামার ক্ষেত্রে এই আলফার মানটা হচ্ছে প্লাস 0.00425 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কিন্তু অন্যান্য যে সমস্ত পদার্থগুলো আছে, যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, নিম্ন চাপে রাখা কোনো গ্যাস, অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে
রোধ কমে যায় এবং সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে রোধের আলফার মানটা ঋণাত্মক হয়। ঠিক আছে, তাহলে এখন এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই আর এই সমীকরণটাকে যদি আমরা একটু লিখি এইভাবে করে, তাহলে আমরা কি লিখতে পারি, RT মাইনাস R0 ইকুয়াল টু R0 আলফা টি। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা একটু চেঞ্জ করে এইভাবে করে লিখলাম। এখন তাহলে এখান থেকে আমরা RTর মানটা বের করতে পারি। তাহলে RT ইকুয়াল টু কত হবে, R0 ইন্টু 1 প্লাস আলফা টি। এটা আমাদের অনেকটা তাপ চ্যাপ্টারের সূত্রগুলোর মতন সেম। তাহলে এই সূত্রটা থেকে আমরা বলতে পারি যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতার পাল্লা ছোট হলে, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন খুব বেশি না হলে গুণাঙ্কটি একটি ধ্রুবক সংখ্যা হয়। এর অর্থ হলো, মানে গুণাঙ্কটি বলতে বোঝাচ্ছে এই আলফার মানটা একটা ধ্রুবক সংখ্যা যদি উষ্ণতার বৃদ্ধি খুব বেশি না হয়। অর্থাৎ এর অর্থ হলো যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধও সমহারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ রোধের বৃদ্ধির হারটা সমান হচ্ছে। কিন্তু উষ্ণতার পাল্লা যদি খুব বড় হয়ে যায়, অর্থাৎ ধরে নিলাম যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তন করলাম বা 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন করলাম, সেরকম ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক আর ধ্রুবক থাকে না। তখন আলফা ছাড়াও আরেকটি ধ্রুবককে আমাদেরকে নিতে হয়, অর্থাৎ যখন বেশি উষ্ণতার পরিবর্তন করতে হয় তখন আমাদের আলফা ছাড়াও আরেকটা সূত্রকে আমাদের নিতে হয়। তখন আমরা সেই সূত্রটাকে কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এটাকে আমরা এইভাবে করেও লিখতে পারি এই সূত্রটিকে। বুঝতে পারা গেল কি বললাম? এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে গ্রাফাইট, কনস্ট্যান্টান এগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আলফার মানটা ঋণাত্মক হয়, অর্থাৎ উষ্ণতা বাড়ালে এই সমস্ত পদার্থের রোধ কমে যায়। ঠিক আছে, গ্রাফাইট, কনস্ট্যান্টান এই সমস্ত পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়। এখন আমরা যেটা করব যে আমরা যেটা এখানে দেখলাম যে RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি, অথবা আমরা দেখলাম যে আলফা ইকুয়াল টু RT মাইনাস R0 বাই R0 ইন্টু টি, যেখানে R0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মান। কিন্তু এখন যদি আমরা এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মানটাকে না নিয়ে যদি আমরা অন্য যে কোনো উষ্ণতা নিতাম, অ্যাজ ফর এক্সাম্পল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মান আমার জানা আছে, তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার রোধের মান কত বের করতে বললো, বা সেখান থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা রোধের মানটাকে জেনে থাকি তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক কত সেটা আমাদের বের করতে বললো। মানে আমাদের মেন কথা হচ্ছে R0কে এলিমিনেট করতে হবে বা R0কে সরাতে হবে। তাহলে R0কে সরাতে হলে তাহলে আলফাকে আমরা কিভাবে করে লিখতে পারি দেখা যাক। তো আমরা কি করলাম, আমরা ধরে নিলাম যে কোনো একটা পরিবাহীর রোধ T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় R1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় R2, এটা আমরা এখানে ধরে নিলাম। তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ যদি R1 হয় তাহলে আমরা বলতে পারি যে R1, তার মানে এখান থেকে একটা নতুন থিওরি স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে R1 ইকুয়াল টু আমরা বলতে পারি R0 ইন্টু 1 প্লাস আলফা T1, এবং আমরা বলতে পারি R2 ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা T2, এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন এই সূত্রটাকে যদি আমরা একটু মডিফাই করি, যেমন ধরে নাও এখানে R0 আছে, এখানেও R0 আছে, যদি আমরা এখান থেকে R1 বাই R2 আমরা বের করি তাহলে আমরা কী বলতে পারবো, 1 প্লাস আলফা T1 বাই 1 প্লাস আলফা T2, এটাকে আমরা এরকম করে বলতে পারছি। এখন যদি এটাকে বর্গমূল করে দিই, অর্থাৎ R1 ইন্টু 1 প্লাস আলফা T2 ইকুয়াল টু R2 ইন্টু 1 প্লাস আলফা T1, R2 ইন্টু 1 প্লাস আলফা T1, তাহলে এখান থেকে করলে আমরা পেয়ে যাব, একটু সমাধান করলে RT ইকুয়াল টু R2 মাইনাস R1 ডিভাইডেড বাই R1 T2 মাইনাস R2 T1, এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে আমাদের এই যে ফর্মুলাটা বেরোলো আলফার মানটা, সেই আলফার মানের মধ্যে R0 টার্মটা নেই, সেই R0 টার্মটাকে আমরা ভ্যানিশ করে দিলাম। বুঝতে পারা গেল, যেখানে আমাদের এখানে R0 টার্মটা ঢুকেছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি যে কোনো দুটো ভিন্ন উষ্ণতায় যদি আমরা রোধের মান জেনে থাকি তাহলে আমরা সেখান থেকে আলফার মানটা পেয়ে যাব, বা যে কোনো দুটি ভিন্ন উষ্ণতায়, মানে একটা যে কোনো উষ্ণতার ক্ষেত্রে আমরা রোধের মানটা পেয়ে গেলাম, আর আমি যদি আলফার মানটা জেনে থাকি তাহলে আমরা অন্য যে কোনো উষ্ণতার ক্ষেত্রে রোধের মানটাকে বের করতে পারবো। বুঝতে পারা গেল কি বললাম? এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে
উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের কীরকম পরিবর্তন হয়। তাহলে আমরা এর আগে আলোচনা করলাম উষ্ণতার সঙ্গে রোধের কীরকম পরিবর্তন হয়, এখন আমরা আলোচনা করব উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন কিভাবে হয়। তো আমরা ধরে নিতে পারি যে কোনো একটা পরিবাহী রোধ মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা পরিবাহী রোধকে ধরলাম R0, রোধাঙ্ক ধরলাম ρ0, দৈর্ঘ্য ধরলাম L0, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A0। যদি আমরা এটাকে কনসিডার করি তাহলে এখন টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি এটা আমাদের RT হয়, বা এটাকে আমরা R যদি ধরে নিই যে R হয়, রো হয়, L হয়, A হয়, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আর পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক যদি আমরা আলফা ধরি, আর যেহেতু উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীটারও দৈর্ঘ্যের পরিবর্তন হবে, ক্ষেত্রফলের পরিবর্তন হবে, ওই জন্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা আলফা ড্যাশ আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা বিটা অর্থাৎ 2 আলফা ড্যাশ ধরি, তাহলে কি বললাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা পরিবাহী রোধ R0, রোধাঙ্ক ρ0, দৈর্ঘ্য L0, ক্ষেত্রফল হচ্ছে A0। টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ R, রোধাঙ্ক ρ, দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। আর আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, আলফা ড্যাশটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর বিটাটা হচ্ছে এখানে, এটা কোনো ডিগ্রি না, বিটাটা হচ্ছে এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে আমাদের পদার্থগুলোর কীরকম পরিবর্তন হচ্ছে দেখে নেওয়া যাক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি R = R0 × 1 + আলফা টি। একইভাবে দৈর্ঘ্যের পরিবর্তন হবে L = L0 × 1 + আলফা ড্যাশ টি, ঠিক আছে। একইভাবে ক্ষেত্রফলের পরিবর্তন হবে, ক্ষেত্রফলের পরিবর্তন কত আসবে A = A0 × 1 + 2 আলফা ড্যাশ টি, অর্থাৎ এটা আমরা তাপ চ্যাপ্টারে পড়েছিলাম, এটা দৈর্ঘ্যের প্রসারণ, এটা ক্ষেত্রফলের প্রসারণ, এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন আমরা এখান থেকে লিখতে পারি যে ρ0 = R0 A0 / L0, আর যেহেতু আমরা জানি R = ρL/A, সেখান থেকে এটা আমরা বলতে পারছি, আর ρ = RA/L। এখন যদি আমরা দুটোকে ডিভাইড করে দিই ρ/ρ0, তাহলে আমরা বলতে পারবো R/R0 × A/A0 × L0/L। এটাকে আর এটাকে আমরা ডিভাইড করলাম আমরা বলতে পারছি। এখন R এর মান, E এর মান আর L এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 1 + আলফা টি × 1 + 2 আলফা ড্যাশ টি / 1 + আলফা ড্যাশ টি। এটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখন এটাকে আমরা প্রায় সমান লিখতে পারি 1 + আলফা টি × 1 + আলফা ড্যাশ টি। যেহেতু আলফা খুবই ক্ষুদ্র, ওই জন্য এটাকে আমরা 1 + আলফা ড্যাশ টি এই ফর্মে লিখতে পারি, কারণ এটা যখন উপরের দিকে উঠে যাবে তখন দ্বিপদ উপপাদ্য আসবে। দ্বিপদ উপপাদ্য আসার জন্য এটার সঙ্গে এই টার্মটা গুণ করব, গুণ করলে আলফা ড্যাশের স্কোয়ার বা আলফা ড্যাশের কিউব, এই টার্মগুলো কী হবে, ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেলে আমরা এটাকে এইভাবে করে লিখতে পারি। তাহলে এখন যদি এটাকে এই ফর্মে লিখি, অর্থাৎ ρ = ρ0 × 1 + আলফা টি × 1 + আলফা ড্যাশ টি, এটাকে গুণ করলে এখান থেকে আলফা ড্যাশ টি স্কোয়ার টার্মটা নেগলেক্ট হয়ে যাবে। নেগলেক্ট হয়ে গেলে আমরা বলতে পারবো ρ0 × 1 + আলফা ড্যাশ × টি। এটাকে আমরা এই ফর্মে বলতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই সূত্রের উপর বেস করে যে ρ = ρ0 × এই টার্মটা থেকে আমরা বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ যে কোনো ধাতব পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্কটারও পরিবর্তন ঘটে। দেখে নাও টোটাল থিওরিটা ভালো করে বুঝতে পারা গেল কিনা। তাহলে এইভাবে করে আমরা উষ্ণতা পরিবর্তনের সঙ্গে রোধাঙ্কের পরিবর্তনটাও আমরা ব্যাখ্যা করতে পারি। আমাদের নেক্সট টপিক হলো কার্বন রোধক। কার্বন রোধক কী জিনিস? আমাদের যে ইলেকট্রিসিটি সংক্রান্ত বিভিন্ন রকমের যে এক্সপেরিমেন্টগুলো থাকে বা বিভিন্ন রকমের যে ইলেকট্রনিক এক্সপেরিমেন্টগুলো থাকে, সেই এক্সপেরিমেন্টে আমরা 0.1 ওহম থেকে 1000 ওহমের মধ্যে বেশিরভাগ রোধ ব্যবহার করে থাকি। এই ধরনের রোধগুলি তৈরি করতে সাধারণত তামা বা অন্য কোনো পরিবাহীর ধাতু বা ধাতু সংকর আমরা ব্যবহার করি। বিভিন্ন রকমের ইলেকট্রনিক্সের যে এক্সপেরিমেন্টগুলো হয়, সেখানে 1000 ওহম অপেক্ষা কম মানের রোধ প্রায় নেই বললেই চলে। এই সমস্ত উচ্চমানের রোধগুলো তৈরি করতে উপাদান হিসাবে গ্রাফাইট এবং গ্যাস কার্বনের
প্রচুর ব্যবহার আছে, বা গ্রাফাইট এবং গ্যাস কার্বন আমরা এটাকে ব্যবহার করে থাকি। যেহেতু গ্রাফাইট এবং গ্যাস কার্বন দিয়ে এই রোধকগুলো তৈরি হয়, ওই জন্য এই রোধকগুলোর আমরা নাম বলছি কার্বন রোধক। বুঝতে পারা গেল? এখন যেটা দেখা যায় যে এই রোধকগুলোর দামও অনেক কম এবং আমরা অনেক জায়গাতে এটিকে ব্যবহার করতে পারি, সেই জন্য এটাকে তৈরি করা হয়। এখন যেটা দেখতে পাওয়া যায় যে এই রোধকগুলো দেখতে, তোমরা কার্বন রোধকের ছবি হয়তো তোমরা অনেকে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্সের সার্কিটে দেখেছো, যে সেই রোধকগুলোর ছবি দেখতে অনেকটা এরকম হয়। এখানে একটা কালার থাকে, এখানে একটা কালার থাকে, এখানে একটা কালার থাকে, আবার এখানে একটা কালার থাকে, এরকম টোটাল 4টা কালার দিয়ে এই কার্বন রোধকগুলো তৈরি করা হয়। এখানে টোটাল 9টা কালার আছে। সেই 9টা কালারকে মনে রাখার জন্য একটা উপায় আছে, সেটা আমরা বলে থাকি বিবি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ, এটা আমরা বলে থাকি। তার মানে এখানে আমরা কী কী কালার পাচ্ছি? বি বি রয় গেটস জি, ব্যাকের বি, ভেরির ভি, গুডের জি, ওয়াইফের ডাব্লু। তাহলে আমরা এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9, আমরা এখানে টোটাল 9, আরেকটা যেটা দিয়ে 10, টোটাল 10টা আমরা এখানে পাচ্ছি। এবার এগুলো নাম্বারিং করা হয় 0 1 2 3 4 5 6 7 8 9, এইরকম করে এটার নাম্বারিং করা হয়। ঠিক আছে? এটাকে আমাদের মনে রাখার সহজ উপায় কি? বিবি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ, এইভাবে করে আমরা এটাকে মনে রাখতে পারি। এখন ধরে নাও আমাদের এরকম একটা কার্বন রোধক দেওয়া থাকলো, সেই কার্বন রোধকের মধ্যে বিভিন্ন রকম কালার কোড বলে দেওয়া আছে। সেই কালার কোড দেখে আমরা কি করে বলতে পারবো যে তার মধ্যে তার সেই রোধের যে মান, সেই রোধের মানটা কত ওহম, সেটা আমরা কি করে বলতে পারবো? এখন সেটা বলতে গেলে আমাদের সেটা দেখতে হবে যে তার মধ্যে কী কী ম্যাটেরিয়াল আছে বা কী কী কালার আছে। ধরে নিলাম প্রথম কালারটা হচ্ছে রেড, তারপরটা ধরলাম ব্লু, তারপরটা হচ্ছে ধরলাম গ্রিন, এরকম কালার আছে। ঠিক আছে? অর্থাৎ এখানে একটা বলে দিই যে প্রথমটা হচ্ছে ব্ল্যাক, তারপরটা হচ্ছে কি বললাম এখানে, যে প্রথমটা হচ্ছে ব্ল্যাক, তারপরটা ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, এভাবে করে আমরা তার কালার কোডটাকে আমরা চিহ্নিত করে থাকি। বুঝতে পারলে? তাহলে আমি ধরে নাও এখানে একটা, এই যে এটা আছে এর মধ্যে একটা আছে রেড, প্রথমটা রেড, তারপরটা কি বললাম ব্লু, তারপরটা যে ব্লু, আর তারপরটা হচ্ছে গ্রিন। আচ্ছা, এরকম 3টা কালার বলে দেওয়া আছে। তাহলে রেড মানে আমরা জানি কত, 2, তাহলে এর প্রথম সংখ্যাটা হবে 2। দ্বিতীয় সংখ্যাটা কত আছে? ব্লু, ব্লু মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লু, ব্লু মানে 6, অর্থাৎ আমরা এখানে বলতে পারি 6। আর গ্রিন মানে আমরা দেখতে পাচ্ছি 5, তার মানে এটাকে আমরা বলবো 10⁵ ওহম। প্রথমটা দিয়ে ডিজিট আসবে, সেকেন্ডেরটা দিয়ে ডিজিট আসবে, আর থার্ডেরটা দিয়ে 10⁻⁻ ডিজিট বসবে। এইভাবে করে আমরা কোনো একটা কার্বন রোধকের যে রোধের মান, সেই রোধের মানটা আমরা বের করতে পারি। বুঝতে পারা গেল? তাহলে এটাকে যেমন আমরা বলতে পারি অলমোস্ট 2.6 মেগা ওহম, এটাকে আমরা এইভাবে করে বলতে পারি 2.6 মেগা ওহম। বুঝতে পারা গেল কী বললাম? এখন এর মধ্যে আরেকটা কালার দেওয়া থাকে, সেটা ধরলাম এই যে এই কালারটা, এখানে 3টা কালার বললাম, আরেকটা কালার থাকে, সেই কালারটা হয় গোল্ডেন কালার হয়, না হয় সিলভার কালার হয়। এবার এই গোল্ডেন কালার আর সিলভার কালারের কাজ কী? যেটা গোল্ডেন থাকে, গোল্ডেন থাকলে ওর মধ্যে রোধটা চেঞ্জ হতে পারবে ±5%, আর যদি সিলভার থাকে তাহলে রোধটা চেঞ্জ হতে পারবে ±10%-এর মধ্যে। এইভাবে করে আমরা কোনো একটা কার্বন রোধকের যে কালার কোড, সে কালার কোড করে নিয়ে সেখান থেকে আমরা তার যে ভ্যালু, সেই রোধের ভ্যালুটা আমরা বের করতে পারি। অথবা যদি আমাদের এখানে কোনো একটা কার্বন রোধকের রোধের মান জানা থাকে, তাহলে তার কালার কোড কী হবে সেটাও আমরা বলতে পারি। বুঝতে পারা গেল? যেমন ধরে নাও আমি একটা রোধ নিলাম, সেই রোধের যে ভ্যালু বললাম, ধরে নাও 100 কিলো ওহম। আমি বললাম 100 কিলো ওহম মানে প্রথমটা 100, প্রথমটা 1, তারপরটা 0, 100 কিলো ওহম মানে কত? 100 × 10³ তার মানে এখানে হচ্ছে 10⁻⁴ বসবে। তার মানে কত হচ্ছে? 1 2
3 4 5টা শূন্য, তাহলে এখানে আমরা 5টা শূন্য পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমরা এত ওহম আকারে প্রকাশ করতে পারি। এটাকে যদি আমরা এত ওহম আকারে প্রকাশ করতে পারি তাহলে আমাদের এখান থেকে যে টার্মটা বেরোবে সেই টার্মটা কত আসবে? এক মানে কি? এক মানে হচ্ছে ব্রাউন, এক মানে হচ্ছে ব্ল্যাক, প্রথমটা হচ্ছে ব্ল্যাক হয়, তার মানে ব্ল্যাক মানে এটা হচ্ছে প্রথমটা কালার হবে ব্ল্যাক, তারপরটা 0 মানে হচ্ছে তারপরটা আবার ব্ল্যাক, প্রথমটা ব্ল্যাক, প্রথমটা হচ্ছে ব্রাউন, কারণ 1 মানে তো আমার এখানে ব্রাউন বসবে, তার মানে প্রথমটা হবে ব্রাউন, তারপরটা ব্ল্যাক, এবার তারপরে 10⁴, 4 মানে হচ্ছে রেড, তারপরে কালারটা হবে রেড, তার মানে ব্রাউন ব্ল্যাক রেড। ব্রাউন ব্ল্যাক রেড মানে আমরা এখান থেকে বলতে পারবো সেটা হচ্ছে তার যে কালার কোড। এখন যদি আমরা এখানে বলে দিই এর সঙ্গে +-5%, তাহলে তারপরটা হবে গোল্ডেন কালার। এভাবে করে আমরা কোনো একটা কার্বন রোধকের কালার কোড জানা থাকলে তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারবো, অথবা যদি আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দেওয়া থাকে বা রোধের ভ্যালুটা বলে দেওয়া থাকে তাহলে আমাদের কালার কোড করে নিয়ে তার যে কালার কোডটা কত হবে সেটা আমরা বলতে পারবো। বুঝতে পারলে কি বললাম? তাহলে আমাদের প্রথম যে ডিজিটটা সেটা হচ্ছে প্রথম যে কালার, এই ডিজিট থেকে এই যে কালার ব্রাউন সেটা আমরা লিখলাম, তারপরে ডিজিট দিয়ে ব্ল্যাক, সেটাকে ব্ল্যাক লিখলাম, 10⁴, আমার এখানে 4-এর ডিজিটটা দেখতে লাগবে, সেটা আসলো রেড, তারপর +-5% থাকার জন্য হলো গোল্ডেন। এইভাবে করে এদের কালার কোডটা তৈরি করা হচ্ছে। তার মানে কোনো একটা 100 কিলো ওহম থাকুক আর যেটা থাকুক না কেন ওটাকে আমাদের প্রথমে ওহমে কনভার্ট করতে হবে। কিলো ওহম, মেগা ওহম, এগুলো প্রত্যেকটাকে ওহমে কনভার্ট করে নিয়ে তারপর সেখান থেকে কালার কোডটা নিয়ে আসতে হবে। বুঝতে পারা গেল? নেক্সট টপিক হলো রোধের সমবায়। রোধের সমবায় বলতে কী বোঝায়? একই বর্তনীতে বা একই কোনো তড়িৎ বর্তনীতে যদি অনেকগুলো রোধ একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় রোধের সমবায়। আমাদের যে বাড়িতে বা যে কোনো বাড়িতেই বৈদ্যুতিক লাইনে একসঙ্গে অনেকগুলি পাখা, আলো ইত্যাদি সংযোগ করা হয় এবং রোধের সমবায়ে তাদেরকে যুক্ত করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রোধগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে পারি, সমান্তরাল সমবায়ে যুক্ত করতে পারি, বিভিন্নভাবে সেই রোধগুলোকে যুক্ত করা হয়। এখন এই রোধের সমবায় 3 প্রকারের হতে পারে। একটা হলো শ্রেণী সমবায়, একটি হলো সমান্তরাল সমবায়, একটি হলো মিশ্র সমবায়। ঠিক আছে? 3 ধরনের সমবায়কে আমরা বলতে পারি: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় ও মিশ্র সমবায়। এখন এই রোধের সমবায়ের বদলে আমরা যদি একটি রোধ ব্যবহার করি তাহলে সেই রোধটাকে বলা হচ্ছে তুল্য রোধ। তাহলে তুল্য রোধের সংজ্ঞা বা তুল্যাঙ্ক রোধের সংজ্ঞাটা আমরা কী বলতে পারি? সেটি হচ্ছে যে একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোনো রোধের সমবায়কে একটি মাত্র রোধ দিয়ে প্রতিস্থাপিত করে যদি ওই বর্তনীতে একই তড়িৎ প্রবাহ পাওয়া যায় তবে ওই একটি মাত্র রোধকে ওই সমবায়ের তুল্য রোধ বলা হয়। এখন আমরা রোধের শ্রেণী সমবায় নিয়ে কাজ করব। রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 3টা রোধ নেওয়া হলো, 3টা রোধ নিয়ে তাদেরকে আমরা শ্রেণী সমবায় কানেক্ট করলাম। ঠিক আছে? 3টা রোধ নিয়ে তাদেরকে আমরা শ্রেণী সমবায় কানেক্ট করলাম। এখন ধরলাম এই রোধটার ভ্যালু R1, এই রোধটার ভ্যালু R2 আর এই রোধটার ভ্যালু R3। আর রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মাথায় রাখবে যে পরিবাহীর মধ্য দিয়ে সবসময় একই কারেন্ট যাবে, কারেন্ট আলাদা হবে না, সব ক্ষেত্রেই কারেন্টটা সেম যাবে। ঠিক আছে? তাহলে রোধের শ্রেণী সমবায়ের সংজ্ঞাটা আমরা কী বলতে পারি? যদি কয়েকটি রোধককে পরপর এমনভাবে লাগানো হয় যাতে একটির শেষ প্রান্তের সঙ্গে পরেরটির প্রথম প্রান্ত যুক্ত থাকে তবে ওই সমবায়কে বলা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। এটা আমরা বলতে পারি। বোঝা গেল? তাহলে এই রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের তুল্য রোধের মানটা নির্ণয় করতে বলছে। তাহলে তুল্য রোধের মানটা আমরা কী করে নির্ণয় করতে পারি? ধরলাম এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট, এটা D পয়েন্ট। এই সমস্ত পয়েন্টগুলোর ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যে প্রবাহ মাত্রা যদি I হয় তাহলে ওহমের সূত্র অনুসারে বলা যায় যে VA মাইনাস VB ইকুয়াল টু IR1, অর্থাৎ বিভব প্রভেদ ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইন্টু রোধ। একইভাবে করে VB মাইনাস VC ইকুয়াল টু IR2, VC মাইনাস VD ইকুয়াল টু IR3, এটা আমরা বলতে পারি। এখন এই 3টা সমীকরণকে যদি আমরা যোগ করি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এই 3টা সমীকরণকে যদি আমরা যোগ করি 1 যোগ 2 যোগ 3, তাহলে আমরা পেয়ে যাব VA মাইনাস VD ইকুয়াল টু
আই R1 প্লাস R2 প্লাস R3, এই তিনটে সমীকরণকে যোগ করলে আমরা IR1 প্লাস R2 প্লাস R3 আমরা পেয়ে যাচ্ছি। এখন এই সমবায়টার বদলে যদি আমরা এখানে একটা সিঙ্গেল রোধ ব্যবহার করি, যার রোধ হচ্ছে R, I কারেন্ট যাচ্ছে এবং এই দুটো প্রান্তের মধ্যে V বিভব প্রভেদ কাজ করছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি ধরে নিই V ইকুয়াল টু IR1 প্লাস R2 প্লাস R3, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো V ইকুয়াল টু IR তুলোরোধের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা IR পুট করলাম, IR1 প্লাস R2 প্লাস R3, তাহলে এখান থেকে I কেটে গেল, তাহলে আমরা বলতে পারি R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ আমরা এখান থেকে শ্রেণী সমবায়ের তুল্যরোধ পেয়ে যাচ্ছি। তাহলে শ্রেণী সমবায়ের তুল্যরোধগুলির ক্ষেত্রে আমরা বলতে পারি যে রোধগুলির সমষ্টির সঙ্গে সেটা ইকুয়াল। এখন যদি আমরা এখানে শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, তাহলে আমরা কি বলবো, যে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ যাবে, ঠিক আছে। 1 নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ যাবে। 2 নম্বর আমরা যেটা বলতে পারি সেটা হলো তুল্যরোধ ইকুয়াল টু রোধগুলির সমষ্টি। 3 নম্বরের ক্ষেত্রে আমরা বলতে পারি তুল্যরোধের মান সমবায়টির প্রতিটি রোধের চেয়ে বড় হয়, অর্থাৎ R এর মান R1 এর থেকে বড়, R2 এর থেকে বড় এবং R3 এর থেকেও বড় হবে। এখন যদি আমরা এখানে অনেকগুলো রোধ ব্যবহার করতাম, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম অনেকগুলো রোধ ব্যবহার করতাম, তাহলে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের যে R এর মানটা বেরোবে সেই Rটা এগুলো কত হবে, যদি প্রত্যেকটা রোধের মান যদি সেম হয়, আর যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারবো এটা হবে n সংখ্যক রোধ থাকলে R ইকুয়াল টু, বা R ড্যাশ ধরে নিলাম তুল্যরোধের মানটা, তাহলে তুল্যরোধের মানটা R ড্যাশ ইকুয়াল টু হবে NR। বুঝতে পারা গেল কি বললাম। এখন যেটা আমাদের 5 নম্বর সেটা হচ্ছে, 4 নম্বর এটা হলো, তাহলে 5 নম্বর হচ্ছে যে সমবায়ের প্রান্তীয় বিভব প্রভেদ ইকুয়াল টু রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদের সমষ্টি। কারণ দেখো প্রত্যেকটা বিভব যোগ করে আমরা টোটাল সিস্টেমটার প্রান্তীয় বিভব প্রভেদটা আমরা বের করতে পারলাম, ঠিক আছে। 6 নম্বর যেটা আমরা বলতে পারি, যেহেতু প্রবাহমাত্রা ধ্রুবক তাই যে কোনো রোধের প্রান্তীয় বিভব প্রভেদ হলো ওই রোধের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। যেহেতু প্রবাহমাত্রা ধ্রুবক তাই যে কোনো রোধের প্রান্তীয় বিভব প্রভেদ ওই রোধের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ যার রোধের মান বেশি হবে তার প্রান্তীয় বিভব প্রভেদের মানও বেশি হবে, ঠিক আছে। 7 নম্বর আমরা যেটা বলতে পারি যে রোধগুলির পরস্পর স্থান বিনিময় করলেও প্রবাহ মাত্রা বা তুল্য রোধের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আমরা বলতে পারি যে রোধগুলি যদি স্থান পরিবর্তন করে তাহলে প্রবাহ মাত্রা যেরকম যাচ্ছিল ঠিক সেরকমই যাবে এবং তুল্য রোধের মান যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে, এই মানগুলির কোনো রকম কোনো পরিবর্তন ঘটবে না। বুঝতে পারা গেল। নেক্সট টপিক হলো রোধের সমান্তরাল সমবায়। রোধের সমান্তরাল সমবায় কাকে বলে? যদি কতগুলি রোধের এক প্রান্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তকে আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয় তবে ওই সমবায়কে রোধের সমান্তরাল সমবায় বলা হয়। বুঝতে পারা গেল। যেমন এখানে একটা তুমি আঁকলাম যে R1 R2 R3, এখান থেকে রোধের সমান্তরাল সমবায় দেখানো হয়েছে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের তুল্যরোধের মানটাকে আমাদের বের করতে হবে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মনে রাখবে যে যখন সমান্তরাল সমবায়টা করা হবে তখন সেখানে যে এদের মধ্যে যে বিভব প্রভেদের মানটা, দুটো প্রান্তে বিভব প্রভেদের মানটা সবসময় সেম থাকবে, পাল্টাবে না। তাহলে এখন যদি এদের বিভব প্রভেদের মানটা যদি সেম থাকে, সেই বিভব প্রভেদের মানটা কত হবে? সেটা হবে VA মাইনাস VB, সেটা হবে বিভব প্রভেদের মান। তাহলে আমরা এখানে প্রথম রোধের ক্ষেত্রে আমরা বলতে পারি এখান থেকে যে টোটাল কারেন্ট I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, ঠিক আছে। তাহলে I ইকুয়াল টু যদি আমরা এখানে I1 প্লাস I2 প্লাস I3 বলি, তাহলে এখান থেকে I1 ইকুয়াল টু আমরা বলতে পারি VA মাইনাস VB বাই R1। সিমিলারলি I2 ইকুয়াল টু VA মাইনাস VB বাই R2 অ্যান্ড I3 ইকুয়াল টু VA মাইনাস VB বাই R3। এখন এদের তিনটা রোধের পরিবর্তে যদি আমরা একটা সিঙ্গেল রোধ নিই, আর কারেন্ট যাচ্ছে I, বিভব প্রভেদ V,
যদি আমরা এখান থেকে বলি তাহলে আমরা বলতে পারবো আই ইকুয়াল টু কত হবে, ভি বাই আর। ধরলাম এগুলোকে ভি এ মাইনাস ভিবিকে আমরা ভি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা হবে ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি। তাহলে ভিটা কমন গেলে আমরা বলতে পারবো ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এরকম করে যদি এন সংখ্যক রোধ যদি দেওয়া থাকে তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে ওয়ান বাই আর ইকুয়াল টু সামেশন ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন ওয়ান বাই আর আই, এটা আমরা বলতে পারি। অর্থাৎ ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই আর এন, এটাকে আমরা এভাবে করে বলতে পারি। যদি এন সংখ্যক রোধকে যদি আমরা শ্রেণী সমবায় কানেক্ট করি তাহলে আমরা এটা বলতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারি যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্য ইকুয়াল টু রোধগুলির অনন্যকের সমষ্টি, এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন যদি আমরা সমান্তরাল সমবায়ের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি বলতে পারবো, সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে যেটা 1 নম্বর বৈশিষ্ট্য সেটা হবে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদের মান সমান হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা যে তুল্য রোধের মানটা পাচ্ছি ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, অর্থাৎ এখানে তুল্য রোধের মান অন্যান্য রোধগুলির মানের চেয়েও কম হবে। বুঝতে পারা গেল কি বললাম? আর এখানে আমরা যদি এন সংখ্যক সমান রোধকে যদি আমরা সমান্তরাল সমবায়ে লাগাই তাহলে এখানে তুল্য রোধের মান হবে আর ইকুয়াল টু আর বাই এন, এটা আমরা এখান থেকে বলতে পারি। 5 নম্বর যেটা হবে বর্তনীর মূল প্রবাহ মাত্রা প্রতিটি আলাদা রোধের প্রবাহ মাত্রার সঙ্গে সমষ্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ বর্তনীর মূল প্রবাহ মাত্রা প্রতিটি আলাদা রোধের প্রবাহ মাত্রার মানের সঙ্গে সমান হবে। যেহেতু প্রান্তীয় বিভব প্রভেদ ধ্রুবক আছে এখানে, তাই যে কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ যে রোধের মান বেশি হবে তার প্রবাহ মাত্রা কম হবে, আর যে রোধের মান কম হবে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বেশি হবে। বুঝতে পারা গেল? রোধগুলি পরস্পর স্থান বিনিময় করলে প্রান্তীয় বিভব প্রভেদ তুল্য রোধ বা বিভিন্ন রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবর্তিত হবে না। এটাকে আমরা কী কী কাজে লাগাতে পারি? বাড়ির বিভিন্ন রকম বৈদ্যুতিক ব্যবস্থার আলো, পাখা, হিটার ইত্যাদির মধ্যে যদি একমাত্র সাদৃশ্য হলো প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রই একই বিভব প্রভেদে যুক্ত, অর্থাৎ 220 ভোল্টে কাজ করে। তাই এই যন্ত্রগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করার প্রয়োজন। অর্থাৎ আমাদের বাড়িতে বিভিন্ন রকমের যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা প্রত্যেকটা জিনিস আছে বৈদ্যুতিক, প্রত্যেকটাই 220 ভোল্টে কাজ করে। অর্থাৎ প্রত্যেকটার বিভব প্রভেদ সেম থাকে। বিভব প্রভেদ সেম থাকার জন্য এদেরকে আমরা প্রত্যেকটাকেই সমান্তরাল সমবায়ে আমরা লাগিয়ে থাকি। এখন আমাদের এখানে একটা সূত্র আছে যেটা ম্যাথ করতে কাজে লাগে। অর্থাৎ দুটো রোধকে যদি আমরা সমান্তরাল সমবায় অর্থাৎ আর ওয়ান এবং আর টুকে যদি সমান্তরাল সমবায়ে লাগিয়ে থাকি, এখান দিয়ে কারেন্ট গেল আই ওয়ান, এখান দিয়ে কারেন্ট গেল আই টু, আর এখান দিয়ে কারেন্ট গেল টোটাল আই। তাহলে আমাদের এখান থেকে আই ওয়ান ইকুয়ালটা আমরা বলতে পারবো আই ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। একইভাবে আই টু ইকুয়ালটা আমরা বলতে পারবো আই ইন্টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। এই দুটো সূত্র ভালো করে মনে রাখবে। এই দুটো সূত্র ম্যাথ করতে কাজে লাগে। যে আমরা আর ওয়ানের ভ্যালু, আর টুর ভ্যালু আর টোটাল কারেন্টের ভ্যালু যদি আমরা জেনে যাই তাহলে আমরা আই ওয়ান আর আই টুর মানটা আমরা বের করে নিতে পারবো যদি দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে। বুঝতে পারা গেল কী বললাম? নেক্সট টপিক হলো কোষের আভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট। কোষের আভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট আলোচনা করার ক্ষেত্রে আমরা এখানে একটা বর্তনী চিত্র অঙ্কন করলাম। এই বর্তনীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে এবং আর রোধের মধ্য দিয়ে এ থেকে বি এর দিকে, এবং কোষের মধ্য দিয়ে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোষের ভিতরের দিকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং কোষের মধ্য দিয়ে চলার সময় স্বভাবতই কোষের উপাদানগুলি প্রবাহকে কিছুটা বাধা দিবে, ফলে কোষের মধ্যে একটি রোধের উদ্ভব হবে। এটিকেই বলা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ। তাহলে কোষের আভ্যন্তরীণ রোধ বলতে কী বোঝানো হচ্ছে? কোনো একটা তড়িৎ কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় ওর উপাদানগুলো প্রবাহকে কিছুটা পরিমাণে বাধা দিবে, একে বলা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ। এখন যদি আমরা ধরে নিই এই কোষের আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু
ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। কী করে? কারণ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আরের ক্ষেত্রে আমরা বলতে পারি, কারণ এই ক্যাপিটাল আরের সঙ্গে এই স্মল আরটা কি শ্রেণী সমবায়ে যুক্ত আছে, আর টোটাল তড়িৎচালক বল কাজ করছে ই। তাহলে প্রবাহ মাত্রা আমরা বলতে পারি আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা বলি ই ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। ঠিক আছে, তাহলে বহির্বর্তনীর বিভব প্রভেদ অর্থাৎ আর রোধের প্রান্তীয় বিভব প্রভেদ আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আই আর। অর্থাৎ এর মধ্যে বিভব প্রভেদ যদি ভি হয় তাহলে আমরা বলতে পারবো যে ভি ইকুয়াল টু আই আর। ভি ইকুয়াল টু আই আর হলে আমরা এই সূত্রটাকে লিখতে পারি ই ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু স্মল আর, অর্থাৎ ভি ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু স্মল আর। এটা আমরা এখান থেকে লিখতে পারি। এখন আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে, এই যে সমীকরণটা বেরোলো, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি, এই 1 নম্বর সমীকরণে ভিকে বহির্বর্তনীতে কোষ দ্বারা সৃষ্ট বিভব প্রভেদ বা সংক্ষেপে কোষের বিভব প্রভেদ বলা হয়। আর কোষের যে অভ্যন্তরীণ রোধের জন্য ওর মধ্যে যে বিভব পতন হচ্ছে অর্থাৎ আই ইন্টু স্মল আর, এটিকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। কারণ এই বিভব প্রভেদটা আমরা পাচ্ছি না, ওই জন্য এটিকে নষ্ট ভোল্ট বলা হয়। বুঝতে পারা গেল কি বললাম? এখন আমরা এই সংক্রান্ত কিছু জিনিস আলোচনা করব। যেমন 1 নম্বর যেটা আমাদের আছে সেটা হলো ভোল্টমিটার সংযোগ। ভোল্টমিটার সংযোগ বলছে যে একটি ভোল্টমিটারের দুই প্রান্ত তার দিয়ে একটি কোষের দুটি মেরুর সঙ্গে যখন যুক্ত করা হয়, অর্থাৎ এখানে যে ছবিটা আছে এই ছবিটার সঙ্গে আমরা এর দুই প্রান্তে যদি একটা ভোল্টমিটার কানেক্ট করে দিই তাহলে আমরা দেখব যে সেটি কিন্তু ওর তড়িৎচালক বলকে পরিমাপ করবে না। সে কী পরিমাপ করবে? ওর যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদকে কিন্তু পরিমাপ করবে, কারণ ভোল্টমিটার এক্ষেত্রে বহির্বর্তনীর কাজ করে। বুঝতে পারা গেল কি বললাম? তাহলে ভোল্টমিটার সংযোগ করলে এই বর্তনীতে যদি আমরা ভোল্টমিটার সংযোগ করি তাহলে সেখান থেকে কিন্তু আমরা বিভব প্রভেদ পরিমাপ করতে পারবো, তড়িৎচালক বল পরিমাপ করতে পারবো না। 2 নম্বর হলো নগণ্য আভ্যন্তরীণ রোধ। নগণ্য আভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যে তড়িৎ কোষ ব্যবহার করছি সেই তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধের মান যদি খুবই কম হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আই ইন্টু ক্যাপিটাল আরের যে ভ্যালুটা হবে সেটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে। সরি, আই ইন্টু স্মল আরের যে ভ্যালুটা হবে সেটা 0 হয়ে যাবে। তার মানে এটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ পরস্পর সমান হয়ে যাবে। অর্থাৎ কোষের ভিতরে কোনো বিভব প্রভেদ নষ্ট হয় না বলে বিভব প্রভেদ এবং তড়িৎচালক বল সমান হয়। অ্যাজ পার এক্সাম্পল, যে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষের ক্ষেত্রে আভ্যন্তরীণ রোধের মান 0.01 থেকে 0.1 ওহম এর মধ্যে থাকে। ওই জন্য এক্ষেত্রে এর তড়িৎচালক বল আর বিভব প্রভেদকে আমরা প্রায় সমান ধরে নিতে পারি। 3 নম্বর হলো তড়িৎচালক বলের সংজ্ঞা। তাহলে এখানে যদি আমরা তড়িৎচালক বলের সংজ্ঞাটা বলি তাহলে দেখলাম যে একটু আগেই যে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহটা শূন্য হয়ে যায়, বা এখানে যে বর্তনীটা ধরা হয়েছিল সেখানে যদি তড়িৎ প্রবাহটা শূন্য হয়ে যায় তাহলে আমরা বিভব প্রভেদ আর তড়িৎচালক বলকে সমান বলতে পারি। অর্থাৎ সেটা কোষের তড়িৎচালক বলের সংজ্ঞাটা আমরা দিতে পারি যে মুক্ত বর্তনীতে কোষের দুই মেরুর বিভব প্রভেদকেই বলা হচ্ছে কোষের তড়িৎচালক বল। বুঝতে পারা গেল? নেক্সট টপিক হলো প্রবাহ মাত্রার সীমা। প্রবাহ মাত্রার সীমার ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা জানি ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। এখন যদি সমীকরণে আয়ের মান অথবা আর এর মান যদি খুব বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে যে ভি এর মানটা অনেকটাই কমে যাচ্ছে। অর্থাৎ এভাবে করে আমরা বলতে পারি যে আই আর এর মান যদি ই এর মানের সমান হয়ে যায়, অর্থাৎ আই আর ইকুয়াল টু, অর্থাৎ এই আই আর ইকুয়াল টু যদি ই হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে ভি ইকুয়াল টু 0 হবে। এক্ষেত্রে কোষটি আর বহির্বর্তনীতে কোনো বিভব প্রভেদ সৃষ্টি করতে পারবে না। এই জন্য কোনো কোষই একটি নির্দিষ্ট সীমার উপরে প্রবাহ দিতে পারে না, অর্থাৎ আয়ের মানের একটা ঊর্ধ্বসীমা আছে, এটা আমরা বলতে পারি। এখন যেটা পার্ট সেটা হচ্ছে ভোল্টেজ উৎস। ভোল্টেজ উৎস যেটা আমরা এই সমীকরণটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি বা এই সার্কিটটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আর এর মান অর্থাৎ স্মল আর যদি ভেরি মাচ লেস দেন ক্যাপিটাল আর হয় তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে ভি ইকুয়াল টু, আমরা এখানে কত বলতে পারি, ভি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আই আর, আর আই মানে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ই
ইন্টু ক্যাপিটাল আর ডিভাইড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখন যদি আমরা আর ভেরি মাচ লেস দেন স্মল আর ভেরি মাচ লেস দেন যদি ক্যাপিটাল আর করি, তাহলে আমরা এখান থেকে স্মল আরটা প্রায় নেগলেক্ট হয়ে যাবে, আর ভিকে আমরা প্রায় সমান ক্যাপিটাল এর সঙ্গে তুলনা করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে বহির্বর্তনীর রোধ অর্থাৎ আর এর মান যাই হোক না কেন, ব্যাটারির বহির্বর্তনীতে স্থির মানের বিভব প্রভেদ সেটা পাঠাতে থাকবে। অর্থাৎ এই অবস্থায় ব্যাটারিটি একটি ভোল্টেজ উৎস হিসাবে কাজ করবে। বুঝতে পারা গেল? এরপর যেটা টপিক সেটা হচ্ছে প্রবাহ উৎস। প্রবাহ উৎসের ক্ষেত্রে আমরা বলতে পারি যদি আর ভেরি মাচ গ্রেটার দেন ক্যাপিটাল আর হয়, তাহলে আমাদের এখান থেকে যে ফর্মুলাটা আছে আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে আমরা এখানে লিখতে পারি যদি এখান থেকে স্মল আর কমন নিয়ে নিই, তাহলে এটাকে আমরা প্রায় সমান ই বাই স্মল আর বলতে পারবো। কারণ এখানে স্মল আরটা কমন নেওয়ার পরে এটাকে আমরা প্রায় সমান ই বাই স্মল আর বলতে পারবো। তাহলে ই বাই স্মল আরের ভ্যালুটা কী হচ্ছে? ধ্রুবক হচ্ছে। ধ্রুবক হওয়া মানে আমরা বলতে পারি কারেন্টের ভ্যালুটা ধ্রুবক হওয়া। সুতরাং এক্ষেত্রে বহির্বর্তনীর রোধ আর এর মান যাই হোক না কেন, ব্যাটারিটি বহির্বর্তনীতে একটা স্থির মানের তড়িৎ প্রবাহ পাঠাবে। অর্থাৎ আমরা বলতে পারি এই অবস্থায় ব্যাটারিটিকে একটি প্রবাহ উৎস আমরা বলতে পারি। বুঝতে পারা গেল? এখন যদি আমরা তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য নির্ধারণ করি, তাহলে আমরা কি বলবো? তার হচ্ছে পার্থক্যর যে 1 নম্বর পয়েন্ট সেটা হবে যে তড়িৎ উৎসের মধ্যে সাধারণত রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি তড়িৎ উৎসে সঞ্চিত হলে তড়িৎচালক বলের উদ্ভব হয়। আবার তড়িৎ উৎসকে যখন আমরা বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করি, তখন আমরা সেখানে দেখতে পারি যে তড়িৎচালক বল অর্থাৎ কোনো বহির্বর্তনীর সঙ্গে যখন যুক্ত করা হয়, তখন বহির্বর্তনীর দুই প্রান্তে বিভব প্রভেদ কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে সেক্ষেত্রে তড়িৎ উৎসের তড়িৎ শক্তি বহির্বর্তনীতে গিয়ে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? 2 নম্বর আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে যে তড়িৎ উৎসে তড়িৎচালক বল থাকে বলেই বহির্বর্তনীতে বিভব প্রভেদ উদ্ভব হয়। অর্থাৎ তড়িৎচালক বলকে আমরা কারণ এবং বিভব প্রভেদকে আমরা ফল বলতে পারি। ঠিক আছে? 3 নম্বর আমরা যেটা বলতে পারি সেটি হলো যে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের একক একই হয়। এই এককটিকে আমরা বলছি ভোল্ট। বুঝতে পারা গেল? 4 নম্বর আমরা যেটা বলছি সেটা হলো যে তড়িৎচালক বল অর্থাৎ তড়িৎ উৎসের আভ্যন্তরীণ রোধের জন্য তড়িৎ উৎসের ভিতরে কিছুটা বিভব নষ্ট হয়, তাই তড়িৎচালক বলের সবটুকু বহির্বর্তনীতে বিভব প্রভেদ হিসাবে পাওয়া যায় না। অর্থাৎ বিভব প্রভেদের মান কখনোই তড়িৎচালক বলের থেকে বেশি হতে পারে না। ঠিক আছে? 5 নম্বর যেটা সেটা হচ্ছে যে তড়িৎ উৎস যখন বহির্বর্তনীতে কোনো প্রবাহ পাঠায় না, অর্থাৎ বর্তনী যখন খোলা থাকে, তখন তড়িৎ উৎসের আভ্যন্তরীণ রোধের জন্য বিভব নষ্ট হওয়ায় কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এক্ষেত্রে খোলা অর্থাৎ মুক্ত দুই প্রান্তে বিভব প্রভেদ তড়িৎচালক বলের সঙ্গে সমান হয়। 6 নম্বর আমরা যেটা বলতে পারি সেটি হলো যে ত্রুটিহীন তড়িৎ কোষের তড়িৎচালক বল হলো একটি ধ্রুবক রাশি, কিন্তু ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর সমীকরণটি থেকে বলা যায় যে বহির্বর্তনীর তড়িৎ প্রবাহ বৃদ্ধি বা হ্রাস পেলে বর্তনীর দু প্রান্তের বিভব প্রভেদ যথাক্রমে কমে বা বাড়ে, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে টোটাল 6টা পার্থক্য আমরা নির্ধারণ করলাম। নেক্সট টপিক হলো শান্ট। শান্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমরা জানি যে সমস্ত তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, সেই তড়িৎ প্রবাহের একটা নির্দিষ্ট সীমা আছে, একটা ঊর্ধ্বসীমা আছে, এবং এই ঊর্ধ্বসীমার থেকে যখনই বেশি তড়িৎ প্রবাহ হয় তখনই সেই তড়িৎ যন্ত্রটা নষ্ট হয়ে যায়। এদের মধ্যে কিছু তড়িৎ যন্ত্র যেমন সূক্ষ্ম পরিমাপের জন্য গ্যালভানোমিটারের বেশি মাত্রার প্রবাহ সহ্য করতে পারে না। এই জন্য উচ্চ প্রবাহযুক্ত কোনো একটা তড়িৎ বর্তনীতে যখন গ্যালভানোমিটার যুক্ত করা হয়, তখন এমন একটি রোধক গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে রাখা হয় যার রোধের মান খুব কম হয়। এতে কি হয়, বর্তনীর মধ্য দিয়ে মূল প্রবাহের সবটুকু আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায় না, বরং অধিকাংশই কম সংখ্যক কম মানের রোধটির মধ্য দিয়ে চলে যায়। এর ফলে গ্যালভানোমিটারে প্রবাহ আর ঊর্ধ্বসীমা অতিক্রম করে না। ওই কম মানের এই রোধটিকেই আমরা বলে থাকি শান্ট বা বিকল্প পথ। তাহলে আমরা গ্যালভানোমিটারের সঙ্গে যদি আমরা সমান্তরাল সমবায় যদি আমরা একটাকে শান্টকে যুক্ত করি, তাহলে আমরা দেখব যে এটা এ, এটা বি পয়েন্ট দিলাম, এখান দিয়ে তো টোটাল আই কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে আই জি কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে আই এস কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে এস,
আর এখান থেকে টোটাল কারেন্ট বেরিয়ে যাচ্ছে আই। তো এটাকে যদি আমরা সার্কিটটাকে যদি আমরা এভাবে করে ড্র করি, তাহলে এই সার্কিট থেকে আমরা বলতে পারবো যে এর মধ্যে যে টোটাল কারেন্ট হবে সেটা হচ্ছে আই ইকুয়াল টু আইজি প্লাস আইএস। এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন এই গ্যালভানোমিটার এবং শান্টের যে তুল্য রোধ, সেটাকে যদি আমরা আর ইকুইভ্যালেন্ট ধরে নিই, সেই তুল্য রোধের মানটা কত? জিএস বাই এস প্লাস জি। এটা আমরা এখান থেকে বলতে পারি জিএস বাই এস প্লাস জি। ঠিক আছে, তাহলে এখন এই দুটো পয়েন্টের মধ্যে যে বিভব প্রভেদ কাজ করবে, সেই বিভব প্রভেদের মান কত? ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আই জিএস ডিভাইড বাই জি প্লাস এস, আই জিএস ডিভাইডেড বাই জি প্লাস এস, এটা আমরা বলতে পারি। কাজে এখন যদি আমরা আইজি বের করি, যেটা আমরা একটু আগে বের করলাম, I1 I2 সূত্র কাজে লাগালাম, সমান্তরাল সমবায় যে সূত্রটা বললাম যে ম্যাথ করতে কাজে লাগবে, সেই সূত্রটার উপর বেস করে যদি আমরা বলি যে আইজি ইকুয়াল টু কত হবে? আই ইন্টু এস বাই এস প্লাস জি। একইভাবে আইএস ইকুয়াল আমরা বলতে পারবো আই ইন্টু জি বাই এস প্লাস জি। এটা আমরা এখান থেকে বলতে পারি। এখন যদি এই দুটোর মধ্যে যদি আমরা রেশিও করি, রেশিও করলে আমরা কী পাবো? আইজি বাই আইএস করলে আমরা পাবো এস বাই জি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শান্টের রোধ গ্যালভানোমিটারের রোধের থেকে যদি কম হয়, তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা অনেকটাই কমে যাবে। অর্থাৎ যদি এস ভেরি মাচ লেস দ্যান জি হয়, তাহলে আমরা বলতে পারবো যে আইজি ভেরি মাচ লেস দ্যান আইএস। ঠিক আছে, ফলে মূল প্রবাহের সামান্য অংশই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ অধিকাংশ প্রবাহই শান্টের মধ্য দিয়ে যাবে। এখন শান্ট ব্যবস্থার সাহায্যে যদি আমাদের টোটাল যে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যদি আই জি ইকুয়াল টু আই ইন্টু 1/n, অর্থাৎ মূল প্রবাহের যদি 1/n অংশ যায়, তাহলে আমাদের এখান থেকে যে আমরা পার্ট পাবো সেটা হচ্ছে আই জি বাই আই ইকুয়াল টু 1/n, এটা আমরা পেয়ে যাব। এবার আই জি বাই আই মানে আমরা জানি যে এস বাই জি প্লাস এস ইকুয়াল টু কত? 1/n। তাহলে এখান থেকে আমরা এস এর মানটা বের করলে আমরা পেয়ে যাব জি বাই এন মাইনাস 1। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে গ্যালভানোমিটারের সমান্তরাল সমবায়ে কত রোধ যুক্ত করতে হবে সেটা আমরা এই সমীকরণ থেকে বলতে পারি। অর্থাৎ আমরা মোট প্রবাহ মাত্রার কত প্রবাহ আমরা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে পাঠাবো তার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ গ্যালভানোমিটারকে রক্ষা করা ছাড়াও শান্ট ব্যবস্থার আরেকটি উপযোগিতা হলো যে শান্টের সাহায্যে গ্যালভানোমিটার দিয়ে বর্তনীর প্রবাহ প্রায় নির্ভুলভাবে আমরা পরিমাপ করতে পারি। বুঝতে পারা গেল? বেশি রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারকে যখন বর্তনীর সঙ্গে সরাসরি যুক্ত করা হয়, তখন বর্তনীর মূল প্রবাহ মাত্রা কমে যায় অনেকটা পরিমাণে। এর ফলে কি হয় যে প্রবাহ মাত্রার পরিমাপে ত্রুটি আসে, ফলে বর্তনী আর প্রাথমিক অবস্থায় থাকে না। কিন্তু শান্টকে গ্যালভানোমিটারের সঙ্গে যখন সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তখন তুল্যরোধের মান এসের থেকেও কমে যায়, যেহেতু আমরা জানি যে মূল তুল্যরোধের মানটা সমান্তরাল সমবায়ে অনেকটাই কম হয়। ফলে বর্তনীর মূল প্রবাহ প্রায় অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন ঘটে না, এটা আমরা বলতে পারি। অর্থাৎ বর্তনী তার প্রাথমিক অবস্থায় বজায় রাখে, ফলে প্রায় নির্ভুলভাবে মূল প্রবাহ আমরা পরিমাপ করতে পারি। বুঝতে পারা গেল কি বললাম? এখন যেটা টপিক হলো সেটা হচ্ছে বর্তনীতে অ্যামমিটার এবং ভোল্টমিটারের সংযোগ। কোনো তড়িৎ বর্তনীর প্রবাহ মাত্রা পরিমাপের জন্য অ্যামমিটার এবং বর্তনীর যে কোনো দুটি বিন্দুর বিভব প্রভেদ পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। খুব অল্প মানের প্রবাহ মাত্রা পরিমাপ করার জন্য মিলি অ্যামমিটার, মাইক্রো অ্যামমিটার বা খুব অল্প মানের বিভব প্রভেদ পরিমাপ করার জন্য মিলি ভোল্টমিটার এবং মাইক্রো ভোল্টমিটার আমরা ব্যবহার করতে পারি। এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যামমিটার সংযোগ নিয়ে। অ্যামমিটার অর্থাৎ অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে আমরা সবসময় শ্রেণী সমবায়ে যুক্ত করি, অর্থাৎ এখানে এটা হচ্ছে অ্যামমিটার। ঠিক আছে, ফলে বর্তনীর প্রায় সম্পূর্ণ প্রবাহই অ্যামমিটারের মধ্য দিয়ে যায় এবং অ্যামমিটার ওই প্রবাহের পাঠ দেয়। তবে অ্যামমিটারের নিজস্ব রোধের জন্য দেখা যায় যে মূল প্রবাহ মাত্রা কিছুটা হলেও কমে যায়। অর্থাৎ বর্তনীর অন্যান্য রোধের তুলনায় অ্যামমিটারের রোধ যথেষ্ট কম হলে অবশ্যই এই অসুবিধা থাকে না। অর্থাৎ সেক্ষেত্রে মূল প্রবাহকে বা মূল প্রবাহের হ্রাসকে উপেক্ষা করা হয়। সুতরাং অ্যামমিটার হলো বর্তনীর সঙ্গে শ্রেণীতে যুক্ত একটি কম রোধ বিশিষ্ট যন্ত্র।
মিলি অ্যামমিটার, মাইক্রো অ্যামমিটার, এগুলো প্রত্যেকটাই অভিন্ন। তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম যে সার্কিটটা, সেটা হচ্ছে আমাদের অ্যামমিটার সংযোগ সার্কিট। ঠিক আছে, এবার যেটা হচ্ছে ভোল্টমিটার সংযোগ, মানে এই সংযোগের সার্কিটটাকে আমরা বলছি ভোল্টমিটার সংযোগ। এখানে কি বলা হচ্ছে, এখানে আরভি অর্থাৎ দেখা যাচ্ছে যে আরভি, এই আরভি রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার নেওয়া হলো এবং বর্তনীর যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে এবং সেই বিন্দু দুটিতে ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করতে হবে। ভোল্টমিটারের দু প্রান্তের বিভব প্রভেদ ওই বিন্দু দুটির বিভব প্রভেদে যদি সমান হয় এবং ভোল্টমিটারই তারই পাঠ দেয়, কিন্তু এই ব্যবস্থায় একটু অসুবিধা আছে। ভোল্টমিটারটি যোগ করার আগে এ এবং বি বিন্দুর মধ্যে রোধ ছিল আর, কিন্তু ভোল্টমিটার যোগ করা মাত্রই ওই দুটি বিন্দুর মধ্যে যে তুল্য রোধ সেটা আর এবং আর ভি এর সঙ্গে সমান হচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমরা আর ধরি, তাহলে সেই আর এবং আর বির মধ্যে সমান হচ্ছে। এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। কিন্তু সর্বদাই যেটা কী হচ্ছে, তুল্যরোধের মানটা আর এবং আর ভির থেকে কম হচ্ছে, ফলে বর্তনীর মূল প্রবাহ মাত্রাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদও বেড়ে যাচ্ছে। তাই আর অপেক্ষা আর ভি অনেক বেশি হওয়া বাঞ্ছনীয়, যাতে তার মধ্যে দিয়ে কারেন্ট যাতে না যেতে পারে, কারণ কারেন্ট গেলে তার মধ্যে একটা বিভব পতন হবে। আর ভোল্টমিটারের কাজ হচ্ছে বিভব প্রভেদ পরিমাপ করা, সেটা আর রোধের মধ্যে যে বিভব প্রভেদ আছে সেটাই পরিমাপ করা। ঠিক আছে, ওই জন্য ভোল্টমিটার হলো বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত একটি উচ্চ রোধ বিশিষ্ট যন্ত্র। সিমিলারলি একইভাবে মিলি ভোল্টমিটার, মাইক্রো ভোল্টমিটার এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। বুঝতে পারা গেল? তো আজকের লেকচারে এতটুকু থাকলো, বাকিটা আবার নেক্সট লেকচারে আলোচনা করা হবে।